আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আমরিন ইভা। দীর্ঘ ২২ বছর পর আগামীকাল চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। তারই সফরকে ঘিরে উচ্ছ্বসিত দলীয় নেতাকর্মী থেকে সাধারণ মানুষ। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতিও সেরেছে জেলা প্রশাসন। সফরে খাল পুনর্খনন, ফ্যামিলি কার্ড বিতরণ সহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। চাঁদপুর থেকে শরীফ চৌধুরীর পাঠানো তথ্যচিত্রে আর জানাচ্ছেন সুলাইমান কবির। সরকার গঠনের ৪ মাসের মাথায় শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ঢাকা থেকে সড়ক পথে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়ে কুমিল্লার বড়ুয়ায় একটি পথসভায় অংশ নেবেন তিনি। চাঁদপুরে পৌঁছে শুরুতেই শহরাস্তি উপজেলার খোদখাল ও পরে সদর উপজেলার ঐতিহ্যবাহী বিশ্বখাল পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন করবেন সরকার প্রধান। বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। পরে চাঁদপুর ক্লাবে অনুষ্ঠিত জেলা বিএনপি সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। তার এই সফর ঘিরে উচ্ছ্বসিত চাঁদপুরবাসী। প্রধানমন্ত্রী তারেক রহমান আসতেছে, আমরা খুবই আনন্দিত। খাল খনন করব, আমরা কৃষক বাঁচবো, আমরা শ্রমিকেরা বাঁচবো। দীর্ঘদিন এই খাল খনন হয় না এবং কৃষকও উপকৃত হয় না। এখন খাল খনন হবে, আমাদের কৃষকও উপকৃত হবে। প্রধানমন্ত্রীর এ সফর শুধু রাজনৈতিক বা প্রশাসনিক নয়, বরং চাঁদপুরবাসীর জন্য একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত করবে বলে জানালেন চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। আমাদের শাহরাস্তিবাসী, চাঁদপুরবাসীর চাহিদা অনুযায়ী এবং হাজীগঞ্জের মানুষের চাহিদা অনুযায়ী উনি এই খাল খনন করবেন এবং আমাদের জন্য উনি কিছু বার্তা ওনার দিয়ে যাবেন। প্রধানমন্ত্রীর চাঁদপুর সফরের মধ্য দিয়ে জেলার নদী ভাঙন রোধ, শিল্পায়ন ও কর্মসংস্থানের মতো দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে আশা জেলার মানুষের। সুলাইমান কবির, আরটিভি। দর্শক, এ বিষয়ে আরো জানাতে চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ চৌধুরী। শরীফ, চাঁদপুরের প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলাতে প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। এবার আপনি যেমনটি বলছিলেন যে আসলে দীর্ঘ ২২ বছর পর কিন্তু তারেক রহমান চাঁদপুর আসছেন, অর্থাৎ ২২ বছর আগে উনি একবার বিএনপি শীর্ষ নেতা হিসাবে চাঁদপুর এসেছিলেন। আজ কিন্তু উনি প্রধানমন্ত্রী হিসাবে আগামীকাল প্রধানমন্ত্রী হিসাবে কিন্তু চাঁদপুর আসছেন। উনি আগামীকাল সড়ক পথে যেমনটি বলেছিলেন যে সড়ক পথেই রওনা হবেন ঢাকা থেকে। এই প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে কিন্তু চাঁদপুরে বিশাল উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। গতকাল থেকে কিন্তু গত ২-৩ দিন আগে থেকে দেখলাম যে জেলা বিএনপির নেতৃবৃন্দরা খন্ড খন্ড বিশাল মিছিল, আনন্দ উৎসব মিছিল করেছে শহরে এবং চাঁদপুরের ৫টি স্তরে, অর্থাৎ চাঁদপুরের শাহরাস্তি হরতার খাল যেখানে খাল খনন করবেন, পূর্ণ খনন করবেন সেখানে, এবং ঘোষারার যে বিশ্ব খাল খনন পূর্ণ খনন করবেন চাঁদপুর সরকারি কলেজ মাঠ এবং সার্কিট হাউস সহ বিভিন্ন জায়গায় কিন্তু ৫ স্তরের নিরাপত্তা ঢেকে রেখেছেন চাঁদপুরের জেলা প্রশাসন। যেমনটি বলেছিলেন, আমি কথা বলেছিলাম চাঁদপুর জেলা প্রশাসকের সাথে, উনি বলেছেন যে চাঁদপুরের কোনো নিরাপত্তার ঘাটতি নেই, পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। বিভিন্ন সময় কিন্তু এই বিভিন্ন স্থানগুলো পরিদর্শন করছেন চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক এবং ৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক। তারা কিন্তু বিভিন্ন স্তরগুলো, বিভিন্ন স্থানগুলো পরিদর্শন করেছেন। আমি এখন যেখানে দাঁড়িয়েছি এখানে কিন্তু প্রধানমন্ত্রী আগামীকাল বিকাল ২:৩০ অর্থাৎ দুপুর ২টা ৩০ আসার কথা। এখানে এখন মঞ্চের কাজ চলছে। আমি একটু দেখার চেষ্টা করছিলাম যে মঞ্চের কাজ চলছে। মঞ্চের বৃষ্টির জন্য মঞ্চের কাজ সম্পূর্ণ করতে পারিনি, যার জন্য দিন রাত ২৪ ঘন্টা অর্থাৎ গতকালকে সারা রাত্রি কিন্তু কাজ করেছেন এবং আজকেও এখন থেকে কাজ চলছে। ডেকোরেটর রকম কাজ করছেন এবং সবকিছুই কিন্তু অত্যাধুনিক ভাবে কাজ করা হচ্ছে, ঢাকা থেকে আনা হয়েছে এবং সব চাঁদপুর সরকারি বিশাল এই মঞ্চে উনি ২:৩০ থেকে ২:৩০ সময় উপস্থিত হওয়ার কথা রয়েছেন। সেখানে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। চাঁদপুরে ৩৭০টি ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। সেখানে এছাড়া দেশের ২২টি জেলার ফ্যামিলি কার্ড বিতরণ তিনি উদ্বোধন করবেন এই মঞ্চে। এখানে সভাপতিত্ব করবেন কিন্তু সমাজ কল্যাণ মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন এমপি, এবং এখানে বিশেষ অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা সহ স্থানীয় সংসদ সদস্যের এখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। এছাড়াও এখানে চাঁদপুরের যে কয়টি বর্তমান যে সরকারের নির্বাচনী অঙ্গীকার ফ্যামিলি কার্ড বিতরণ, সেই
সেই ফ্যামিলি কার্ড বিতরণ তিনি এখানে করবেন। তো এই ছিল চাঁদপুর থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থী এম মাহবুব উদ্দিন খোকন। সম্পাদক নির্বাচিত হয়েছেন একই প্যানেলের মাহমুদ আলী। বৃহস্পতিবার রাত 2টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন সাব কমিটির আহ্বায়ক বিচারপতি মিফতা উদ্দিন চৌধুরী। নির্বাচনে 14টি পদের মধ্যে 13টি পদেই বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থীরা। অন্যদিকে জামায়াত সমর্থিত প্যানেলে পেয়েছে একটি পদ। 2 দিন ব্যাপী এই নির্বাচনে ভোট পড়েছে মোট 4048টি। মানবাধিকার রক্ষা এবং বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার জন্য আমরা অতীতের ন্যায় সুপ্রিম কোর্ট যেভাবে ভূমিকা রেখেছে আমরা সেভাবে ভূমিকা রাখব। আমরা অনেক বড় দায়িত্ব আমাদের পড়ছে, দায়িত্ব পালন করব। এই বিজয় শহীদ জিয়ার আদর্শের বিজয়, এই যে বেগম খালেদার আদর্শের বিজয়, এই যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃঢ় নেতৃত্বের বিজয়। ইনশাল্লাহ তাদের নেতৃত্বে, সরকারের নেতৃত্বে ইনশাল্লাহ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আমাদের আইনজীবীদের অনেক উপকার করতে হবে। পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে মেহেরপুর ও ঝিনাইদহের পশুর হাটগুলোতে জমে উঠেছে বেচাকেনা। মেহেরপুরে মাঝারি আকারের এবং আকর্ষণীয় রঙের গরুর চাহিদা সবচেয়ে বেশি। তবে ঝিনাইদহে গোখাদ্যের মূল্য বৃদ্ধিতে চিন্তিত খামারিরা। 2 জেলা থেকে অসংখ্য পশু যাচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। কোরবানির ঈদকে সামনে রেখে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বৃহত্তম পশুর হাট মেহেরপুরের বামন্দি নিশিপুর। ভোর থেকেই শত শত গরু নিয়ে হাটে হাজির হচ্ছেন খামারি ও ব্যাপারীরা। প্রচণ্ড রোদ আর তীব্র খরা উপেক্ষা করেই চলছে কেনাবেচা। এবারের হাটে মাঝারি আকারের গরুর চাহিদা তুঙ্গে। বিশেষ করে লাল ও আকর্ষণীয় রঙের গরুর দিকেই নজর বেশি ক্রেতাদের। প্রচুর পরিমাণ গরু আমদানি হয়েছে এবং বেচাকেনাও ভালো, সেই সাথে সামঞ্জস্যতাভাবে মানুষ গরু কিনতেও পারছে। বাজারে পশুর সরবরাহ নিয়ে ক্রেতা বিক্রেতারা সন্তুষ্ট থাকলেও অসন্তোষ রয়েছে খামারিদের মনে। গোখাদ্যের দাম বাড়ায় উৎপাদন খরচ বাড়লেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ তাদের। বাজারে এসে ধরেন দামের হিসাবে বাজারে এসে দাম পাইছি না, সে পরিমাণ আমাদের লাভ হয়েছে না। চিত্রটা প্রায় একই রকম পাশের জেলা ঝিনাইদহেও। জেলার 6টি উপজেলার 27টি স্থায়ী ও অস্থায়ী হাটে এখন উৎসবের আমেজ। এবার ঝিনাইদহে প্রায় 54,000 পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। শৈলকুপা, ভাটি আর কালীগঞ্জের হাটগুলোতে দেশি জাতের গরুর প্রাধান্যই সবচেয়ে বেশি। আজকের বাজারে গরু আমদানি একটু বেশি, কিন্তু চাহিদা ভালো আছে আর মাজরা গরুর চাহিদা একটু বেশি। এখানে বিক্রেতা নাই, গরু আমদানি প্রচুর। যদি বর্ডার খোলা থাকে তাহলে গরু ব্যাপারই শেষ। হাটে জাল টাকা শনাক্তকরণ মেশিন এবং নিরাপত্তা নিয়ে কিছুটা উদ্বেগ থাকলেও প্রশাসন ও হাট কর্তৃপক্ষ দিচ্ছে অভয় বাণী। শান্তির শৃঙ্খলার সাথে হাটে বেচাকেনা চলছে। আমাদের হাটে অনেক ব্যাপারী এসেছে, তাদেরকে আমরা সঠিক নিরাপত্তা দিয়েছি। খামারিদের আশায় ঈদের আগে পশুর দাম আরো কিছুটা বাড়তে পারে, তবে ক্রেতারা হাসি মুখে ঘরে ফিরতে পারবেন বলে মত খামারিদের। লিওন আজাদ, RTV। দর্শক, এ বিষয়ে আরও জানাতে বাগেরহাটের বেতাগা পশুর হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শামসুর রহমান। শামসুর, হাট কি জমে উঠেছে আর কুরবানির পশুর জন্য দাম কেমন হাঁকা হচ্ছে জানাবেন? আপনি যেমনটি জানতে চেয়েছিলেন, আমি এখন রয়েছি বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা পশুহাট। এটি কিন্তু বাগেরহাট নয়, এই দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বড় পশুহাট। এখানে কিন্তু শুধু কোরবানি উপলক্ষে নয়, এখানে কিন্তু সারা বছরে কিন্তু এখানে পশু বেচা কেনা হয়ে থাকে। তো এই হাটে কিন্তু এখন আমি সকালে আসছি, এখানে কিন্তু সকাল থেকেই পশু বেচা কেনা শুরু হয়েছে এবং আমি ক্রেতাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে এখানে কিন্তু তাদের যে পশুর দাম কিন্তু গত বছরের তুলনায় বাড়েনি, তারা কিন্তু সমান রয়েছে। কিন্তু এদিকে বিক্রেতারা আমাদের বলছেন যে এই হাটে কিন্তু যে পশু নিয়ে তারা প্রথম দিকে যারা আসছেন তারা কিন্তু দাম বেশি পাচ্ছেন না এবং বলছেন যে তুলনামূলকভাবে অন্যান্য সময়ের তুলনায় কিন্তু দাম বাড়েনি। তারা বলছেন যে যেহেতু তারা বেশি মূল্যে কিন্তু এখান থেকে যে পশু খাদ্য কিনে তারা পশু পালন করে থাকেন, তো সেক্ষেত্রে কিন্তু তাদের কম দামে বিক্রি করলে তাদের কিন্তু লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
এই জন্য তারা চাচ্ছেন যে কোনোভাবেই যেন এখান থেকে তারা কম দামে বিক্রি করবেন না, এমনটাই বলছেন। কিন্তু আমি এই হাটটি কিন্তু এখনও পুরোপুরি কোরবানি উপলক্ষে জমে ওঠেনি। এখন যারা গরু কিনে থাকে এবং যারা এখান থেকে গরু আগাম বিক্রি করার জন্য অনেকেই এখানে গরু নিয়ে আসছেন দাম দেখার জন্য, গরু এবং অন্যান্য পশু নিয়ে আসছেন এখানে দাম দেখার জন্য। অনেক আগাম ক্রেতা কিন্তু এখান থেকে গরু কিনে ফিরছেন, কিন্তু আমরা এমনটাই দেখছি। আমি জানিয়ে রাখি, বাগেরহাটে কিন্তু এবার 7,000-এর বেশি কোরবানি পশু প্রস্তুত রয়েছে চাহিদার তুলনায়, এটি আমাদের জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। তো এবারই ছিল বাগেরহাট থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। ঈদ কিংবা পূজার মতো বড় উৎসব সামনে এলেই বাড়ে টাকার লেনদেন, আর সেই সুযোগটাই কাজে লাগায় জাল নোট চক্র। কেনাকাটার ব্যস্ততায় আসল নকল যাচাইয়ের সুযোগ কম থাকায় অজান্তেই সাধারণ মানুষের হাতে পৌঁছে যায় জাল টাকা। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, একসময় সীমান্ত নির্ভর হলেও এখন দেশেই গড়ে উঠছে জাল নোট তৈরির গোপন কারখানা। সাম্প্রতিক অভিযানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এই চক্রে জড়িয়ে পড়ছে শিক্ষার্থীরাও। ঈদকে সামনে রেখে সক্রিয় হয়ে ওঠা জাল নোট চক্র নিয়ে দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। ঈদের আনন্দকে পুঁজি করে নীরবে ছড়িয়ে দেওয়ার প্রস্তুতি চলছিল জাল টাকার ভয়ঙ্কর ফাঁদ। আর সেই চক্রে জড়িয়ে পড়ে রাজধানীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নটরডেম কলেজের এক মেধাবী শিক্ষার্থী। যাত্রাবাড়ির একটি দোকানে চলছিল জাল নোট তৈরির গোপন কার্যক্রম। অভিযোগ, ঈদের সালামি ও বকশিসের মাধ্যমে সাধারণ মানুষের হাতে পৌঁছে দেয়াই ছিল এসব জাল টাকা ছাপানোর মূল লক্ষ্য। সামনে ঈদ তো, তাই চিন্তা করছি যে সবাই তো বকশিস চায়, চিন্তা করছি যে বকশিস দিব। স্ক্যান করে আপনার ওই যে কম্পিউটারে কালার প্রিন্ট দিয়ে দিতাম, পরে কেসি দিয়ে কেটে দিতাম। উনিও অনেক সময় কেটে নিত কেসি দিয়ে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নটরডেম কলেজের বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী নিশাদ হোসেনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় জাল নোট তৈরির মূল কারিগর কামরুল ইসলামকে। শুধু কমলাপুরই নয়, সম্প্রতি রাজধানীর উত্তরা থেকে 26 লাখ, গুলশান থেকে 25 লাখ এবং গাজীপুর ও কেরানীগঞ্জ থেকে 55 লাখ টাকার বেশি জাল নোট উদ্ধার করেছে র্যাব। প্রতি বছর অভিযান আর গ্রেপ্তারের পরও থামছে না জাল নোট তৈরির কারবার। কেন বারবার ফিরে আসছে এই চক্র, এমন প্রশ্নের উত্তরে র্যাব 3-এর উপ অধিনায়ক বলছেন, যে কোনো উৎসবকে ঘিরেই মাথাচাড়া দিয়ে ওঠে কয়েকটি সক্রিয় চক্র। তাদের শনাক্তে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। প্রযুক্তি অ্যাভেলেবেল হওয়ার জন্য এরা আসলেই জাল নোটগুলো এমনভাবেই করছে। আপনারা রিসেন্ট সময় দেখেছেন, সোনালী ব্যাংকে যাওয়ার পরে ব্যাংক কর্মকর্তা বুঝতে পারতেছে না মেশিন দিয়ে ডিটেকশন করার আগ পর্যন্ত যেটা জাল নোট কিনা। সো কোয়ালিটিটা এতটাই ভালো করতে পারতেছে। ঈদুল আজহার সামনে, তাকে সামনে রেখে পশুর হাট জমজমাট হবে, তখন এই জাল কারবারিরা খুব বেশি সক্রিয় হয়ে ওঠে। কারণ বাজারে টাকা গুনে নেওয়া গরু ব্যবসায়ীরা তারা অনেক সময় অতটা সচেতন থাকে না। তো সে ব্যাপারে বাজার কেন্দ্রিক আমাদের মনিটরিং থাকবে। সাথে সাথে এই জাল নোট কারবারিরা যেন সক্রিয় হতে না পারে। তারা যেখানে উৎপাদন করে জাল নোট, প্রত্যেকটা জায়গায় আমাদের গোয়েন্দা নজরদারিতে রয়েছে। ইনশাল্লাহ তারা বড় ধরনের কোনো কিছু করতে পারবে না। বিশেষজ্ঞদের মতে, জাল টাকা সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি রাষ্ট্রের অর্থনীতিকে ভেতর থেকে দুর্বল করে দেয়। তাই টাকা গ্রহণের ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার পরামর্শ তাদের। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। রাজধানীর বাজারে গত এক মাসে ডিমের দাম ডজনে 30 থেকে 40 টাকা বেড়ে 150 টাকায় পৌঁছেছে। বেড়েছে সবজি, মাছ, মুরগি ও মাংসের দামও। বর্তমানে 60 টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। এছাড়াও ভোজ্য তেলের দাম লিটারে 4 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 200 টাকায়। ব্রয়লার মুরগির কেজি 200 টাকা, সোনালী 360 টাকায় বিক্রি হচ্ছে। বেড়েছে মাছের দামও। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে জিরা, দারুচিনি, লবঙ্গ, এলাচ সহ সব ধরনের মশলা। পরিসংখ্যান ব্যুরোর হিসাব বলছে, দেশে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় মধ্য ও নিম্নবিত্তের উপর চাপ তৈরি হয়েছে। দর্শক, বাজার পরিস্থিতি জানাতে এই মুহূর্তে রাজধানীর হাতিরপুল বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মোহাম্মদ সায়েম। সায়েম, ঈদকে কেন্দ্র করে মশলার বাজারে কোনো পরিবর্তন দেখছেন কিনা এবং সার্বিক বাজার দর নিয়ে কি বলছে ক্রেতা বিক্রেতারা, জানাবেন। আপনি কিছুক্ষণ আগেও বলেছিলেন যে গেল সপ্তাহে কিন্তু ডিমের দাম ডজন প্রতি 30 থেকে 40 টাকা বেড়েছে। এবং অন্যান্য বাজারের কথা আমরা যদি বলি, যে মশলার দাম বিশেষ করে আমরা দেখি যে কোরবানি বা ঈদের আগে কিন্তু মশলার দামটা বৃদ্ধি পায়, কিন্তু এবছর এখন পর্যন্ত মশলার দামটা কিন্তু আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে। এখন পর্যন্ত স্থিতি আগের মতোই রয়েছে। এবং আমরা যদি একটু জানাই যে এখানে কিন্তু আমরা সবজির বাজারে
যারা বিক্রেতা রয়েছেন, ক্রেতা রয়েছেন, তাদের সাথে কথা বলেছি। আর সর্বনিম্ন 60 টাকা থেকে 120 টাকা কেজি দরে কিন্তু সব ধরনের সবজিগুলোই এর মধ্যেই বিক্রি হচ্ছে, অর্থাৎ 60 টাকার নিচে কোনো ধরনের সবজি বাজারে পাওয়া যাচ্ছে না। মাছের বাজারেও ঠিক একই অবস্থা। পাঙ্গাসের দাম যেটা রয়েছে সর্বনিম্ন 300 টাকা কেজি থেকে শুরু করে এর ঊর্ধ্বে সব মাছের কিন্তু কেজি দরের মাছগুলো বিক্রি হচ্ছে, সব ধরনের মাছ। এবং আমরা অন্যান্য যে বাজারের যে মাংস থেকে শুরু করে মশলা সব জায়গায় কিন্তু আমরা কথা বলেছি। মাংসের বাজারে কিন্তু গরুর মাংস এখন পর্যন্ত 800 টাকা দরে কেজি হচ্ছে এবং 200 টাকার নিচে কিন্তু ব্রয়লার মুরগি এই বাজারে বিক্রি হচ্ছে না, অর্থাৎ 200 সর্বনিম্ন 200 টাকা কেজি দরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে। এবং আমরা কিছুদিন আগে গেল সপ্তাহে যেমনটি আমরা দেখেছিলাম যে ব্যবসায়ীরা একটা খোঁড়া অজুহাত দিচ্ছিলেন, বৃষ্টির কারণে পণ্য সরবরাহ, তার আগে তেল সংকটের কারণে পণ্য সরবরাহ মূল্য বৃদ্ধি পাওয়ার একটা অজুহাত তারা কিন্তু দিয়েছিলেন। কিন্তু সেই বৃষ্টির কিছুটা কমে গেলেও এবং তেল সংকটটা কমে গেলেও কিন্তু তাদের এইটা কিন্তু মূল্য কিন্তু তারা কমায়নি। ভাই, এই ছিল আমার কাছে হাতিরপুল বাজার থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। বড় প্রকল্প নিয়ে বড় দুর্নীতির ক্ষেত্র তৈরি নয়। আসছে বাজেটে অর্থনীতিতে বৈচিত্র্য আনতে উৎপাদনশীলতা তথা কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। প্রযুক্তির সাথে তাল মিলিয়ে দক্ষ জনশক্তি গড়ে তুলতেও বরাদ্দ রাখা হচ্ছে বলে জানান তিনি। আরটিভিকে দেওয়া সাক্ষাৎকারে প্রতিমন্ত্রী আরও জানান, এবারের বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং জ্বালানি খাতের জন্য বিশেষ বরাদ্দ রাখা হচ্ছে। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। 2026-27 অর্থ বছরের জন্য প্রায় 3 লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে পরিকল্পনা কমিশন, যেখানে শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন এবং বিদ্যুৎ খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। 1121টি প্রকল্প অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প 949, কারিগরি সহায়তা প্রকল্প 107 এবং স্বায়ত্তশাসিত সংস্থার নিজস্ব অর্থায়নে আছে 43টি প্রকল্প। এছাড়া 1277টি নতুন অননুমোদিত প্রকল্প তালিকাভুক্ত করা হয়েছে। কর্মসংস্থান, যোগাযোগ, জ্বালানি, আমদানি নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসা, এই সব বিষয়গুলো প্রাধান্য পাবে এবং সেই অনুযায়ী আসলে বার্ষিক উন্নয়ন কর্মসূচি তৈরি হচ্ছে। অর্থনীতির ডাইভার্সিফিকেশন কিভাবে করা যাবে, বহুমুখীকরণ, বহু দিক থেকে অর্থনৈতিক ব্যবস্থাকে গড়ে তোলা, আমাদের উৎপাদনশীল জায়গাগুলো প্রসারিত করা, সেইটা খুব গুরুত্ব পাবে। এডিবির মোট আকার ধরা হয়েছে 3 লাখ কোটি টাকা। সরকারের নিজস্ব অর্থায়ন 1,90,000 কোটি, বৈদেশিক ঋণ ও অনুদান থেকে নেওয়া হবে 1,10,000 কোটি টাকা। বিভিন্ন মন্ত্রণালয়, বিশেষ উন্নয়ন সহায়তা এবং সামাজিক উন্নয়ন সহায়তা মিলে প্রায় 1,18,288 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। খাত ভিত্তিক বেশি বরাদ্দ পাচ্ছে পরিবহন ও যোগাযোগ খাতে। শিক্ষা খাতে 47,000, স্বাস্থ্য খাতে বরাদ্দ রাখা হয়েছে 35,000 কোটি টাকা। এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ রাখা হয়েছে 32,000 কোটি টাকা। মন্ত্রণালয় ভিত্তিক বরাদ্দে বেশি পাচ্ছে স্থানীয় সরকার বিভাগ। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জন্য বরাদ্দ রাখা হচ্ছে 30,741 কোটি টাকা। কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক সুরক্ষা নিশ্চিত সহ যৌক্তিক কারণে কিছু বড় প্রকল্প নেওয়া হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। চমক দেখানোর উদ্দেশ্যে মেগা প্রকল্পের পরিবর্তে সুষম উন্নতির জায়গা থেকে এবং দেশের মানুষের মানব সম্পদ উন্নয়ন, কর্মসংস্থান, বিনিয়োগ নির্ভর অর্থনীতি, এইটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা প্রয়োজন সেটা করা। সেক্ষেত্রে কোনো কোনো প্রকল্প হয়তো বড় প্রকল্প প্রয়োজন হতে পারে। তবে অতীতে বড় বাজেটের বড় অংশই বাস্তবায়ন করা যেত না, তাই প্রশাসনিক সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তৌহিদুর রহমান, আরটিভি, ঢাকা। কুড়িগ্রামে তিস্তা নদীর ভাঙন রক্ষায় চলমান তীর সংরক্ষণ প্রকল্পে ব্যাপক অনিয়ম, দুর্নীতির অভিযোগ উঠেছে ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার, উপকরণ লুটপাট সহ কাজে ধীর গতির অভিযোগ এনে ক্ষোভ জানিয়েছেন নদী তীরবর্তী বাসিন্দারা। কুড়িগ্রাম দক্ষিণ প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। তিস্তার ভাঙন থেকে জনপদ রক্ষায় কুড়িগ্রামের অতি ভাঙনপ্রবণ এলাকায় স্যান্ড সিস্টেম জিওব্যাগ এবং স্যান্ডফিল জিওব্যাগ পদ্ধতিতে তীর সংরক্ষণ প্রকল্প শুরু করে সরকার। তবে অভিযোগ উঠেছে প্রকল্পটি রাজারহাট উপজেলার প্রায় 8 কিলোমিটার অংশে নানা অনিয়ম, দুর্নীতি করে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে একটি অসাধু মহল।
স্থানীয়দের অভিযোগ, চলমান প্রকল্পে বালু ও সিমেন্ট মিশ্রিত প্রতিটি জিও ব্যাগের ওজন 175 কেজি হবার কথা থাকলেও অধিকাংশ বস্তার ওজন 150 কেজির নিচে। স্থানীয় বালুর সঙ্গে পাটগ্রামের মোটা বালুর সংমিশ্রণ দেওয়ার কথা থাকলেও মানা হচ্ছে না তা। এছাড়া নদী তীরের বালু দিয়ে জিও ব্যাগ ভরাট করায় বর্ষায় ভাঙন ঝুঁকি বাড়ার আশঙ্কা করছেন তারা। আমাদের কাজের অবনতি হচ্ছে, কাজের কোনো মান উন্নয়ন হচ্ছে না। তখন ওরা বলে যে আপনারা কাজ আপনারা বুঝিয়ে নেন, আমাদের দেখার কোনো দায়িত্ব নাই। বস্তায় যে বালুগুলো ভরাচ্ছে এরা লোকাল বালু বেশি করে ভরাচ্ছে, পাটগ্রামের যে বালুটা এরা কম দিচ্ছে এবং সিমেন্টের পরিমাণও খুব কম দেখা যাচ্ছে। তাদের অনিয়ম চলতেছে, এটা সুষ্ঠু তদন্ত করার জন্য পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ। কাজগুলো যে হয় না, এইবার বাড়ি ভাঙলে আমরা কুড়ে যাবো, আমাদের তো মনে করো বাপের সম্পদ নাই, শোক সম্পদ নদীর। স্থানীয়দের এসব অভিযোগ মন গড়া বলে দাবি প্রকল্পের সাইট ম্যানেজারের। মাথা মিলানোর জন্য এই বস্তাগুলো হয়তো কোনো বস্তায় 2-1 কেজি 2-4-5 কেজি কম বেশি হইতে পারে। আনুমানিক দিয়ে হাতের মাপে তো সবগুলো সমান হয় না। পানি উন্নয়ন বোর্ডের নির্দেশনা অনুযায়ী কাজ করতেছি। পানি উন্নয়ন বোর্ড বলছে অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগগুলো আমরা খতিয়ে দেখব, যদি বস্তার ওজন কম পাওয়া যায় আমরা র্যান্ডমলি মেজার করব, কম পাওয়া গেলে সেগুলো আমরা পরিবর্তন করে নতুনভাবে স্যান্ড সিমেন্ট জিও ব্যাগ দ্বারা রিপ্লেস করে দিব। নদীর তীর সংরক্ষণের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পে এমন দুর্নীতিতে ক্ষুব্ধ স্থানীয়রা। অনিয়ম রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। আব্দুল হামিদ, RTV। দর্শক, সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।